জামাত শিবিরের বিরুদ্ধে বলার কোনো অধিকার নেই বিএনপির। বিএনপি নিজেরা কত বড় নজিরবিহীন ঘটনা ঘটাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, যেটা আওয়ামী লীগও ঘটাতে পারেনি। আওয়ামী লীগও যে পর্যায়ে যায়নি, কিন্তু বিএনপি ঘটাচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের জরুরি সোচ্চার হওয়া দরকার বিএনপির বিরুদ্ধে। বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করে তুলছে বিএনপি। বাংলাদেশের জনগণকে অনেকটা বসবাস উপযোগী করে তুলছে বিএনপি। ব্যবসা বাণিজ্যের অনুপযোগী দল বিএনপি। নিজ দলের নেতাকর্মীরা নিজ দলের হাতে নিরাপদ নয়। দর্শক, হাসিনার দোসর রাশেদ খান মেনন, দিলীপ বড়ুয়া, হাসানুল হক ইনুদের লোক, মুজাহিদুল ইসলাম সেলিমদের লোক, তাদের পক্ষে দাঁড়ায় বিএনপি ছাত্রদল, আর শিবিরকে বলে সন্ত্রাসী। আর শিবিরপন্থী দু একজন লোক এই রাশেদ খান মেনন বা হাসিনার দোসরদের ধাওয়া দিলে বা গায়ে চেয়ার ছুঁড়ে মারলে শিবির হচ্ছে সন্ত্রাসী আর ওরা হচ্ছে শান্তিপূর্ণ। আর বিএনপি ছাত্রদল এতে উদ্বিগ্ন যে শিবির ক্যাম্পাসে এই করছে সেই করছে। আর বিএনপি নিজেরা মারামারি করে যে 100 মতো লোক মারা যায়, তাতে তারা উদ্বিগ্ন না। এর মানে কি? এই উদ্বিগ্ন হওয়াটা স্রেফ বাটপারি। এই উদ্বিগ্ন হওয়ার অধিকার তাদের নেই। কোন রাজনৈতিক মারামারিতে বা বিশৃঙ্খলায় যদি তার উদ্বেগ দেখায়, সবার আগে উদ্বেগ দেখাতে হবে নিজেদের দুই গ্রুপে মারামারি। এটা যদি না পারে, তাহলে তাদের উদ্বেগ দেখানোর অধিকারই নেই। 100 লোক মারা যায়, নিহত হয়, লাশ পরে 100টা, তাতে উদ্বিগ্ন না। আর রাশেদ খান মেননের এক কর্মীর গায়ে চেয়ার ছুঁড়ে মারলে তাতে উদ্বিগ্ন, তাতে মিছিল করতে হয়। এসব বাটপারি রাজনীতি বাংলাদেশে চলবে? বিএনপির চরিত্র যে কেমন বাটপারি চরিত্র ক্লিয়ার। দর্শক, শিবিরকে বলে রক কাটা। আসলে রক কাটা হচ্ছে বিএনপি। বিএনপি হচ্ছে রক কাটা, গলা কাটা, যত কাটা আছে সব। চোর, ছিনতাইকারী। আপনারা দেখেছেন যে আইসক্রিম বিক্রেতাকে থাপ্পড় দেয় যুবদল নেতা, কি হ্যাডম, সামনে যাকে পায় তাকেই থাপড়ায়। এই অমানবিক, এই ছাপরি, এই ছেঁচড়াদের দল হচ্ছে বিএনপি। দর্শক, খবর দেখেন কি ঘটিয়েছে। কোন মুখে জামাত শিবিরের বিরুদ্ধে উদ্বেগ জানায়, জামাত শিবির কার্যক্রমে উদ্বেগ জানায়, কোন মুখে? এরা কারা একটু দেখেন, চিনে নিন। চাঁদা না দেয় ব্যবসায়ীর হাতের রক কেটে দিলেন বিএনপি কর্মী। আচ্ছা, ইদানিং আপনারা দেখেছেন যে শিবির কখনো কারো রক কাটেন, এটা অ্যাবসলিউটলি মিথ্যা কথা। কিন্তু ইদানিং সত্যি সত্যি আপনারা গণমাধ্যমে দেখছেন যে বিএনপি অমুকের রক কাটছে, তমুকের রক কাটছে। এর কারণটা কি? বিএনপি কেন প্রচুর পরিমাণে রক কাটছে? চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায়, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে এটা বেশি, যে বিএনপি নিজেদের দুই গ্রুপে একজন আরেকজন রক কাটে এবং হত্যা করলেও আগে রক কাটে। বিএনপির এই রক কেটে দেওয়ার অর্থ হচ্ছে বা তাৎপর্য হচ্ছে যাতে জামাত শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়া যায়। নিজেরা মারবে, তারা বেঁচে যাবে, যে না আমরা তো এটা করিনি, রক কাটছে, এটা তো জামাত শিবির করছে। কিন্তু এটা তো সম্ভব হয় না, ডিজিটাল যুগ। এটা যদি 2006 সাল 7 সাল হতো, যখন বাংলাদেশে এরকম ডিজিটাল ছিল না, তাহলে চাপিয়ে দেওয়া যেত। মজার বিষয়, বাংলাদেশে সাবমেরিন কেবল দিবে, এটাকে খালেদা জিয়া ভেবেছিল এটা কি নাকি, অথচ এই সাবমেরিন কেবল হচ্ছে সমুদ্রের নিচ থেকে তার ফ্রি দিতে চেয়েছিল, যে তারের মাধ্যমে বাংলাদেশে ইন্টারনেট আসবে। তো বিএনপির লোকজন ভেবেছিল যে এই সাবমেরিন কেবল আবার কি নাকি, এটা দিয়ে আবার মানুষ মারে কিনা, যুদ্ধ হয় কিনা। সাবমেরিন বলতে বুঝেছিল এই সাবমেরিন যুদ্ধ জাহাজ। এই অফার গ্রহণ করেনি। পরবর্তীতে অসংখ্য কোটি টাকা দিয়ে সেই সাবমেরিন কেবল এখন আনতে হয়েছে। এখন আবার ডক্টর ইউনূস খুব সহজে স্টারলিংক এনে দিয়েছে, ইন্টারনেটের সর্বোচ্চ ভার্সন, হাই স্পিড ইন্টারনেট, যে ইন্টারনেট বন্ধ করা যায় না, স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট। এখন এটাও নাকি আবার কাউকে সুবিধা দেওয়ার জন্য, এটাকেও সন্দেহ করছে মির্জা আব্বাস। এর মানে এই যে ওয়াইফাই ছিল না, ভালো ছিল, মির্জা আব্বাস বলছেন। আপনি চিন্তা করেছেন এরা কতটা পশ্চাৎপদ? ওয়াইফাই ছিল না, ভালো ছিল, সন্দেহের চোখে দেখে, ইন্টারনেটের বিরোধিতা করছে।
মানে এরা কতটা মাথা মোটা এবং অশিক্ষিতদের দল এই বিএনপি। এরা স্টারলিংকে বোঝে না, সাবমেরিন কেবলও বোঝে না। এরা চাঁদা না দেয়, ব্যবসায়ীর রক কেটে দিলেও বিএনপি কর্মী। এই হচ্ছে বিএনপির অবস্থা। এখন তথ্য প্রযুক্তি না, এখন তো ওয়াইফাই আছে। মির্জা আব্বাস ওয়াইফাই চান না, কিন্তু ওয়াইফাই আছে, সবকিছু ভিডিও হয়, সব জায়গায় সিসিটিভি ক্যামেরা। অতএব ওই শিবিরের উপর দায় চাপানো যায় না, ধরা পড়ে। রক কেটেছে যাতে দায় চাপানো যায় জামাত শিবিরের উপর, কিন্তু গণমাধ্যমের খবর যে এটা বিএনপি কর্মী। দর্শক, এরকম অনেক খবর আরো দেখেন। এই একসাথে একই দিনে অনেকগুলো খবর, এই চাঁদা রক কাটার এই খবরের সাথে সাথে একই দিনের খবর। চট্টগ্রাম কর্ণফুলীতে চোরাই তেল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতা সহ আটক 4। মানে বিএনপি এখন প্রতিনিয়ত আটক হয়, মার খায়, গ্রেপ্তার হয়, পিটানো খায়। স্বেচ্ছাসেবক দলের নেতাকে পিটিয়ে পাছা লাল করে দেয় সেনাবাহিনী। নারায়ণগঞ্জে কোরবানির হাটের শিডিউল নিয়ে দুপক্ষের মারামারি, বিএনপি নেতা সহ আহত 20। মানে যত আকাম বাংলাদেশের সবকিছুর সাথে জড়িত বিএনপি। তো ক্ষমতা আসার আগে এই অবস্থার, ক্ষমতা আসলে যারা কি করবে একটু চিন্তা করুন। কুড়িগ্রামে পশুরহাটে চাঁদাবাজি মামলায় বিএনপির আহ্বায়ক গ্রেপ্তার, পরে জামিন। বিএনপির আহ্বায়ক গ্রেপ্তার হয়, মানে দলীয় ভাবে, সাংগঠনিক ভাবে বিএনপি এখন চাঁদাবাজি করছে, সন্ত্রাসী করছে, লুটপাট করছে। এবং এই যে দুই গ্রুপে মারামারি, যেখানে সালাউদ্দিন আহমেদ নিজে এখন শেখ হাসিনার কেশিয়ার এসালাম গ্রুপের দায়িত্ব নিয়েছেন, তার ছেলে দেখভাল করছে, তখন তো বোঝাই যায়। এবং তারেক রহমানের সাথে বৈঠক করেছে, মানে তারেক রহমান থেকে শুরু করে বিএনপি সাংগঠনিক ভাবে এখন একটা লুটপাটকারী দুর্বৃত্তদের একটা দলে পরিণত হয়েছে, কালো টাকার দলে পরিণত হয়েছে। সামনে মনোনয়ন বাণিজ্য কত প্রকার কি কি সেটা দেখা যাবে। কুড়িগ্রামে পশুরহাটে চাঁদাবাজির মামলায় বিএনপি আহ্বায়ক গ্রেপ্তার। কক্সবাজারে ঘুষ লেনদেনের সময় হাতে নাতে বিএনপি নেতা আটক। বাস্তবে যে ঘটনা ঘটে তার 1000টা ঘটনা ঘটলে তার মধ্যে 2টা পত্রিকায় আসে। আমরা যা বলছি তার চাইতে কয়েক হাজার গুণ বেশি ঘটনা প্রতিনিয়ত ঘটে, পত্রিকায় কিন্তু আসে না, ধরা পড়ে না। গণমাধ্যমগুলো বিএনপি বিরুদ্ধে রিপোর্ট করতে সাহস পায় না, গণমাধ্যম স্বাধীন নয়। বিএনপি কিনে নিয়েছে গণমাধ্যমগুলো, সবগুলো বিএনপির পকেটে। ফাঁক ফকরে 2-4টা নিউজ হয়, অথবা যেটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় ওইটা নিউজ। এই চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি 2 গ্রুপের সংঘর্ষে যুবদলের 1 কর্মী নিহত। তাহলে আপনি চিন্তা করেন যে যুবদলের কর্মী নিহত, জয় বাংলা। কততম উইকেট এটা? 100-র কাছাকাছি, সেঞ্চুরি। এই বিএনপি যাদের প্রতিনিয়ত তাদের উইকেটের পতন ঘটে তাদের নিজেদের আভ্যন্তরীণ আগামে, তারা কোন চক্ষু লজ্জায়, কোন মুখ নিয়ে জামাত শিবিরের বিরুদ্ধে উদ্বেগ জানায়? জামাত শিবির নাকি ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি করছে, অমুক তমুক। কোন মুখে এগুলো বলে? এগুলো বলার কোনো অধিকার নাই তাদের। প্রমাণিত হলো এই বিএনপি আওয়ামী লীগের মতো। এই বিএনপির চরিত্র আর আওয়ামী লীগের চরিত্র এক, এরা সন্ত্রাসী ব্যক্তি। ডক্টর ইউনূসের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে নজিরবিহীন তৎপরতা শুরু করেছে বিএনপি। শীঘ্রই বিএনপি পরাজিত হবে, হার মেনে পিছু হটবে, এতে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফিহি, দেয়ার ইজ নো ডাউট। দর্শক, বিএনপির অ্যাপ্রোচটা খেয়াল করেন। বিএনপি সাইকোলজি অ্যানালাইসিস করেছে। যেমন প্রফেসর ইউনূস পদত্যাগ করতে চেয়েছিলেন, আপনারা জানেন। পদত্যাগ করতে চাওয়াটা এবং পরবর্তীতে পদত্যাগ করবেন না বলে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। পদত্যাগ করতে চেয়েছিলেন কেন? বিএনপি একটা সাইকোলজি অ্যানালাইসিস করেছে যে প্রফেসর ইউনূস অত্যন্ত আত্মসম্মান বোধ সম্পন্ন একজন লোক। ব্যক্তিগতভাবে তিনি ব্যর্থতার দায়ভার নেবেন না, সম্মান নিয়ে চলে যেতে চান। তাকে ব্যক্তিগতভাবে কেউ আঘাত করুক এটা তিনি চান না। পলিটিশিয়ানরা ব্যক্তিগত নানান আঘাত সহ্য করতে বাধ্য, কিন্তু প্রফেসর ইউনূস নিজে ক্ষমতা লোভী না, তিনি দায়িত্ব নিতে চাননি, তাকে এক প্রকার অনুরোধ করে আনা হয়েছে। তা বিএনপি দেখেছে যে ব্যক্তিগত সম্মান মর্যাদা, এই জায়গাটা প্রফেসর ইউনূস খুব সেন্সিটিভ। আর এই জায়গাটা থেকেই প্রফেসর ইউনূস অভিমানে চলে যেতে চেয়েছিলেন পদত্যাগ করে। এটা বিএনপি সাইকোলজি অ্যানালাইসিস করে বুঝেছে। এছাড়া সালাউদ্দিন আহমেদ, আমির খুসরু, নজরুল ইসলাম খান, বিএনপির নেতারা, ডক্টর খন্দকার মোশাররফ নানান সময়ে, বা মির্জা ফখরুল প্রফেসর ইউনূসের সাথে বৈঠক করেছেন। বৈঠক করেও প্রফেসর ইউনূসের সাইকোলজি অ্যানালাইসিস করেছেন যে তিনি কোন মনস্তত্ত্বের লোক। তাই বিএনপি দেখলো
যে সামগ্রিকভাবে তার সরকারকে আঘাত করলে, দেশের বিরুদ্ধে কিছু বললে প্রফেসর ইউনূস মনক্ষুণ্ণ হন না, তিনি ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করার চেষ্টা করেন। কিন্তু প্রফেসর ইউনূসের উইক পয়েন্ট হচ্ছে তিনি ব্যক্তি। প্রফেসর ইউনূসকে গালাগালি করতে পারলে, আঘাত করতে পারলে তিনি অভিমানী হন, তিনি কষ্ট পান। এই জায়গাটা পিক করে বিএনপি এখন, এটা ভারতও হেল্প করেছে তার সাইকোলজি অ্যানালাইসিস করতে ডেফিনেটলি, এই জায়গাটা পিক করে এখন ব্যক্তি ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিএনপি নজিরবিহীন তৎপরতা চালাচ্ছে। হাসিনাকে যেভাবে গালি দিত ওইভাবে গালি দেওয়া শুরু করেছে। হাসিনাকে যা বলতো ফ্যাসিস্ট, ওই ফ্যাসিস্ট বলা শুরু করেছে। ক্ষমতালোভী, নাটকবাজ। হাসিনাকে আমরা নাটকবাজ বলতাম না, যে নিজে গুম করে আবার তিনি নিজে মায়াকান্না দেখাতেন, তো এরকম নাটকবাজ বলছেন প্রফেসর ইউনূসকে। তো বিএনপি ভেবেছিল তো ব্যক্তি প্রফেসর ইউনূসকে যদি আমরা এভাবে আঘাত করতে পারি তাহলে তিনি মনোকষ্টে কিনা চলে যান। কিন্তু এর মধ্যে প্রফেসর ইউনূসের এই বিষয়টা মানুষ তাকে বুঝিয়ে ফেলেছে যে স্যার, আপনি দায়িত্ব নিয়েছেন জনগণের পক্ষ থেকে, আপনার ব্যক্তিগত সাইকোলজি বিবেচনা করে কোন সিদ্ধান্ত নিলে এটা ভুল হবে। তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন না, ব্যক্তিগত ইউনূসকেও গালাগালি করলেও তিনি পিছু হটবেন না, যার ফলে বিএনপি পরাজিত হবে। গত 2 দিনের এবং আজকের বিএনপির বক্তব্য যদি দেখেন, তারা বিএনপি ঢালাওভাবে ইউনূসকে ব্যক্তিগতভাবে গালাগালি করছে। কি ইউনূস ক্ষমতালোভী, ইউনূস নাটকবাজ। ব্যক্তি ইউনূস নির্বাচন চান না। এতদিন বিএনপির অভিযোগ ছিল কি, এই 2 দিন আগে দেখেন কিভাবে 360 ডিগ্রি ইউটার্ন বিএনপি। এই 2 দিন আগে বলে এসেছে যে আমরা আপনার পদত্যাগ চাই না, আপনি 18 কোটি মানুষের ইউনূস, আপনি সম্মানিত মানুষ, আপনি ব্যর্থ হন এটা আমরা চাই না, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, আমরা সহযোগিতা করব। এটি তো গত কয়েকদিনের বিএনপির মেসেজ, রাইট? কিন্তু এখন বিএনপি সেই অবস্থান থেকে বের হয়ে ব্যক্তি ইউনূসের বিরুদ্ধে লেগেছে। এতদিন বলতো ডক্টর খলিলুর রহমান, আসিফ, মাহফুজ, এই কয়েকজনকে সরালেই খুশি। এখন বলছে যে নির্বাচন চায় না একজন, তিনি হলেন ডক্টর ইউনূস। পদত্যাগ নাটক করেছেন কে? ডক্টর ইউনূস। এর মানে ব্যক্তি ডক্টর ইউনূসের বিরুদ্ধে লেগেছে। কিন্তু আমরা নিশ্চিত যেটা হচ্ছে বিএনপির শেষ চেষ্টা এবং বিএনপি পিছু হটতে বাধ্য হবে, বিএনপি পরাজিত হবে। কারণ ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়, এটা আমরা আগেও বলেছি। এই যে পদত্যাগ করতে চাওয়া, এর মধ্য দিয়েও ডক্টর ইউনূসের অর্জন হয়েছে, অসাধারণ অর্জন হয়েছে। আবার বিএনপির নাকে ডক্টর ইউনূসের বড়শি। ডক্টর ইউনূস একটু ঢিল দেন, একটু দূরে পানির মধ্যে যায়, গভীর জলে যায়, টান দিলে আবার চলে আসে। এর মানে ডক্টর ইউনূস যে টোপ দিয়েছেন এর আগে, সে টোপ বিএনপি গিলেছে, গেলার পরে বড়শি নাকে বেঁধেছে। এখন যে কোনো সময় চাইলে ওই বড়শি সাথে বিএনপিকে টেনে উঠিয়ে কাংসার মধ্যে আঙ্গুল দিয়ে বিএনপিকে জবাই করে খেয়ে ফেলতে পারে মাছের মতো। আবার চাইলে ঢিল দিতে পারেন, ঠিক আছে বড়শি তো নাকের সাথে লাগানো আছে, এটা আর খোলা যাবে না, ওরা খোলা পানিতে একটু দৌড়দৌড়ি করুক, একটু ঢিল দিই, আর একটু সুতা সারি, এই খেলা চলছে। এখন এই সুতা ছেড়ে তারেক রহমান খালেদা জিয়াকে মাঠে নামিয়েছে। এখন তারেক রহমান খালেদা জিয়া এরা নিজেরাও ব্যর্থ হবেন, এরাও এখন হাসির পাত্রে পরিণত হবেন, তারপরে টোটাল বিএনপি ধনছে। যেমন বিএনপি যে কথা বলছে এই ডিসেম্বর নির্বাচন, এটা কখনো সফল হবে? কখনো সফল হবে না। কারণ কি? বিএনপির সাথে জনগণ নেই। অতীতে বিএনপি কোনো আন্দোলন সফল হয়েছে? কেন নাই? যে বিএনপি নিজেরাও জানে না তারা কি করছে, এই কারণে তাদের আন্দোলন সফল হবে না। নির্বাচন চায় না একজন, তিনি হলেন ডক্টর ইউনূস। আজকে দেখলাম মানে বিএনপি নেতাদের, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, এরা পাগল হয়ে গিয়েছে, এদের চোখে মুখে হতাশার ছাপ, খুব উত্তেজিত। মির্জা আব্বাস স্টারলিংক কি এটাও জানেন না, ওয়াইফাই কি, ওয়্যারলেস ফিডেলিটি ইন্টারনেট কানেকশন না কি, এগুলো বুঝেন না। স্টারলিংক বলতে তিনি কি না কি বুঝেছেন কে জানে, সাবমেরিন কেবল বলতে কিনা যুদ্ধজাহাজ বোঝেন। এই হচ্ছে এদের সরদি কলেজ থেকে 2nd ক্লাসে ডিগ্রি পাস নেতাদের
জ্ঞানের দৌড়। এই জন্য স্টারলিংক নাকি আরাকান আর্মিদের জন্য। আপনি চিন্তা করেছেন এদের মাথায় কি আছে? নির্বাচন চায় না একজন, ডক্টর ইউনূস। জনগণ মন্তব্য করছে, আমি কিছু মন্তব্য শোনাচ্ছি আপনাদের। এটা মির্জা আব্বাসের বক্তব্য। নির্বাচন একটা ভাওতাবাজি। কেন ভাওতাবাজি এটার ব্যাখ্যা করেছেন একজন। আর নির্বাচন চায় একটি দল, সেটা হলো বিএনপি। মানে নির্বাচন চায় শুধু বিএনপি, আর কেউ নির্বাচন চায় না। এটা হচ্ছে জবাব জনগণের। জনাব, আমিও তথাকথিত নির্বাচন চাই না। এই একজনের পেছনে আসে লক্ষ জনগণ, কোটি জনগণ। বাংলাদেশের 90% মানুষ নির্বাচন চায় না আপাতত। ডক্টর ইউনূস মানেই জনগণ, ডক্টর ইউনূস মানেই বাংলাদেশ। পুরো দেশের মানুষ রাস্তায় নেমে ডক্টর ইউনূসকে জানিয়ে দেওয়া উচিত সমস্ত বাংলাদেশ জনগণ ওনার সাথে আছে। এই একজনের সাথে আমিও আছি, ডক্টর ইউনূসের সাথে আমি এবং আমরা। বুঝতে পারছেন বিএনপিকে জনগণ কিভাবে জবাব দিচ্ছে? বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন ডক্টর ইউনূস, মির্জা আব্বাস। এই কথা কেন বলছেন? জাপানে বসে ওই যে বলেছেন যে একটি মাত্র দল নির্বাচন চায়, আর সেটা জাপানে বসে বলেছেন। আবার জাপান সরকার বলেছে যে আমরা সংস্কারে আপনার পাশে আছি। তো বিএনপি দেখছে যে তাদের পাশে পৃথিবীর কেউ নেই, দেশের জনগণও নাই, আন্তর্জাতিক সম্প্রদায় নেই, আছে শুধু ভারত। আর ভারত থাকা মানে বিপদ। এজন্য বিদেশে বসে ডক্টর ইউনূসের এই বক্তব্যকে বিএনপি ভয় পেয়েছে। আচ্ছা, একটি মাত্র দল নির্বাচন চায়, তাহলে বিএনপি প্রমাণ করুক কয়টা দল চায়, তারা একত্র করে একটা লিখিত সংবাদ সম্মেলন করুক। দেখি না আপনারা কি পারেন। সালাউদ্দিন আহমেদ খুব হুমকি ধামকি দিলেন প্রফেসর ইউনূস বিদেশে বসে কেন কথা বলছেন। এর মানে বোঝা গেল যে দেশে বিদেশে সবাই বিএনপির বিরুদ্ধে। এই জন্য আর বিদেশে বসে বিএনপির এই কথা বলেছে, বিএনপির মুখ উন্মোচন হয়েছে। বিএনপির বিদেশি মিত্রও চলে যাচ্ছে। বিএনপির জন্য দুঃখ। সরকারকে সহযোগিতা করতে বড় ধরনের কার্যক্রম শুরু করে দিয়েছে সেনাবাহিনী। হ্যাঁ, চমৎকার এই ঘটনা, আপনারা সঠিক শুনছেন। তার আগে বলে নিই যে সেনাবাহিনী এবং সেনাপ্রধান এক নয়। হ্যাঁ, সেনাপ্রধান কমান্ডার ইন চিফ, কিন্তু এই বিতর্কের মুখে সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে এক করে দেখার সুযোগ নেই। সেনাপ্রধানের চাকরি নাও থাকতে পারে, কিন্তু সেনাবাহিনী তো থাকবে। অতএব এই যে সেনাবাহিনী আমাদের বিপ্লবের পক্ষে অবস্থান নিয়েছে, এটা কিন্তু নিম্নপদস্থ অফিসার কিংবা কিছু অফিসার কিংবা সৈনিকদের চাপের মুখে। প্রথম দিকে কিন্তু ওয়াকার বাহিনী গুলি করেছিল বিপ্লবীদের উপর, আন্দোলনকারীদের উপর। এর মানে সেনাবাহিনী গুড, কিন্তু কিছু অফিসার সবসময় আগাম করে। কিন্তু সেনাবাহিনী ভালো, সেনাবাহিনী ভালো কাজ করছে। যদিও সেনাবাহিনী চেইন অফ কমান্ড খুব স্ট্রং থাকার কারণে চাইলেও চিফকে ওভারলুক করে সবকিছু করা যায় না। এটা তাদের স্ট্রাকচারাল একটা বাস্তবতা। এটা নেগেটিভ না, এটা ভালো শৃঙ্খলার জন্য। কিন্তু ওভারঅল সেনাপ্রধানও কিছুটা লাইনে আসছেন, অ্যাটলিস্ট প্রকাশ্যে। ভিতরে ভিতরে তার যে ইন্ডিয়ান প্রজেক্ট বাস্তবায়নের খায়েশ, সেটা গেছে কিনা বলার সময় আসেনি, কিন্তু আসবে। কিন্তু উপরে উপরে লাইনে এসেছেন। যেমন সেনা সদর একটা প্রেস ব্রিফিং করেছে, ওয়াকারের নির্দেশেই প্রেস ব্রিফিং করেছে, যদি ওয়াকার নিজে সেখানে ছিলেন না। ওই প্রেস ব্রিফিং প্রমাণ করে যে সেনাবাহিনী লাইনে আছে। প্রফেসর ইউনূসের সাথে তারা বিরোধে নেই, তারা সহযোগিতামূলক আচরণ করছে, তারা স্পষ্ট করেছে। এটা তাদের নমনীয়তার একটা প্রমাণ। এরপরে কয়েকটা অনুষ্ঠানে ওয়াকার পলিটিক্যাল কথা বলার সুযোগ থাকলেও তিনি বলেননি, তিনি স্কিপ করেছেন। বোঝা যায় তিনি নমনীয়। এখন এইখানে কিছু বাস্তবতা আছে। ওয়াকার আমাদের বিপ্লবের পার্ট, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং হাসিনা কিন্তু তাকে নিয়োগ দেওয়ার অল্প দিনের মধ্যেই আমাদের বিপ্লব ঘটেছে। বেশি দিন কিন্তু হাসিনাকে নগ্নভাবে সার্ভিস দিতে পারেনি, যদিও প্রধান হওয়ার আগে তিনি ভালো পোস্টেই ছিলেন এবং আওয়ামী লীগে হাসিনা বিশ্বস্ত না হলে এই পোস্টে থাকতে পারতেন না। আর ব্যক্তি ওয়াকারের ইমেজ ভালো। এই জায়গাটায় যেহেতু জনগণ সজাগ যে না, সেনাবাহিনী উল্টোপাল্টা কিছু করলে খবর আছে, জনগণ এটা মেনে নেবে না, এটা উপলব্ধি করে সেনাবাহিনী বা ওয়াকার যদি সঠিক লাইনে আসেন, ইটস গুড। এই জন্যে একটা ট্রেড অফ হতে পারে এবং হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে ওয়াকারকে সরকার বরখাস্ত করবে না,
ওয়াকারুজ্জামানের মেয়াদ আছে 2027 সালের 22 জুন পর্যন্ত। অতএব তার স্বাভাবিক মেয়াদ অনেক। সরকার তাকে বরখাস্ত করবে না, সরকার তার সাথে আরো সমঝোতায় যাবে। এখন ওয়াকারুজ্জামান সমঝোতায় আছেন বিএনপির সাথে, ভারতের সাথে। এই সমঝোতা থেকে ফিরিয়ে ডক্টর ইউনূস সরকারের সাথে সমঝোতায় আনা, খলিলুর রহমানদের সাথে সমঝোতায় আনা কোনো ব্যাপার না। একটা ট্রেড অফ হবে যে ওয়াকারুজ্জামান, আপনি ভারতের হেজিমনি থেকে বের হয়ে আসেন, আপনি বাংলাদেশকে জনগণের আশা-আকাঙ্ক্ষা বা বিপ্লবের যে আশা-আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে সহযোগিতা করেন, সরকারকে হেল্প করেন, তারপর একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের কোঅপারেশন আপনি করেন, আপনি ইতিহাসের নায়ক হয়ে থাকবেন, আপনাকে আমরা ফিল্ড মার্শাল বানাবো, আপনাকে মহান বানাবো। বাংলাদেশের যে সন্ধিক্ষণ, এই বাংলাদেশ থেকে বাংলাদেশ, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে, তখন এই ইতিহাস পরবর্তী প্রজন্ম পড়বে। যেমন আমরা এখন আধুনিক সিঙ্গাপুরের ইতিহাস পড়ি, যে আধুনিক সিঙ্গাপুরের জনককে, আধুনিক দক্ষিণ কোরিয়ার জনককে, আধুনিক মালয়েশিয়ার স্থপতিকে, এগুলো পড়ি না? ওইরকম বাংলাদেশ যে যুগ সন্ধিক্ষণে আছে, বাংলাদেশ থেকে বাংলাদেশ দক্ষিণ কোরিয়া হয়ে যাবে, এটার ইতিহাস পরবর্তী প্রজন্ম পড়বে। তখন ওয়াকারও সে ইতিহাসের নায়কদের মধ্যে একজন হবে। এরকম একটা ডিল, এরকম একটা সমঝোতা সরকারের সাথে সেনাপ্রধানের হতে পারে এবং হওয়া উচিত। তখন বিএনপি বুঝবে এবং ভারত বুঝবে মজা কত প্রকার ও কি কি। আমরা সেই লক্ষণ এবং সেই আলামত দেখছি। হ্যাঁ, সেনাপ্রধানের সমালোচনা আমরা চালিয়ে যাব, আমরা ইউনূসের সমালোচনা করব, কিন্তু কি জন্য সমালোচনা? যাতে তারা দেশের স্বার্থে কাজ করে, জাতির বৃহত্তর স্বার্থ তারা সার্ভ করে। দর্শক, গত 10 দিন যদি দেখেন, সেনাবাহিনী কিন্তু নড়ে চড়ে বসেছে। গত 10 দিন আগে বা গত কয়েক মাস যাবৎ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে থাকলেও চাঁদাবাজদের বিরুদ্ধে, অপরাধীদের বিরুদ্ধে তাদের কোনো অ্যাকশন ছিল না। কিন্তু হঠাৎ করেই সেনাবাহিনী অ্যাকশনে নেমেছে। অ্যাকশনে নেমেছে কাদের বিরুদ্ধে? চাঁদাবাজদের বিরুদ্ধে, লুটপাটকারীদের বিরুদ্ধে। সেনাবাহিনীর যে স্বভাবসুলভ যে পিটুনি, এই পিটুনিটা খাচ্ছে চাঁদাবাজরা, মোস্টলি বিএনপি। বড় বড় সন্ত্রাসীকে গ্রেপ্তার করছে। সুব্রত বাইন গ্রেপ্তার হয়েছে, মোল্লা মাসুদ, আরো অনেক আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রের সদস্য যারা রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার বিভিন্ন প্রজেক্ট নিয়ে মাঠে নেমেছিল, সেনাবাহিনী তৎপরতায় তারা গ্রেপ্তার হয়েছে। এটা সরকারকে সহযোগিতা। এভাবে যদি সেনাবাহিনী অপরাধ দমনে মাঠে থাকে, চাঁদাবাজদের গ্রেপ্তার করে, অন্যায়কারীদের গ্রেপ্তার করে, তাহলে এটা সরকারকে সহযোগিতা করা হয়। আর যদি সেনাবাহিনী চুপচাপ বসে থাকে, সরকারকে ব্যর্থ করার একটা অপপ্রয়াস সেটা। কিন্তু না, সেনাবাহিনী এখন কাজ করছে। এবং দিন শেষে ওই যে বললাম, এভাবে এখন বিএনপির অ্যালাইনমেন্টে আছেন, কিন্তু যে কোনো সময় পরিস্থিতি ইউটার্ন নেবে এবং সরকার, সেনাবাহিনী বা সেনাপ্রধান সমঝোতা হবে, যার মধ্য দিয়ে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত জায়গায় যাবে। এই দ্রুত নির্বাচন, ভারতের প্রজেক্ট, এগুলো হবে না। আর অবশ্যই বিনিময়ে ওয়াকারকে কিছু দিতে হবে, তাকে মহান বানাতে হবে, ইতিহাসের অংশ বানাতে হবে, দেশ গঠনে তাকে পার্ট অ্যান্ড পার্সেল হিসেবে ইউটিলাইজ করতে হবে, তাকে প্রতিপক্ষ ট্রিট করে নয়। ফিনিশিংটা এরকমই হবে বলে আমরা বিশ্বাস করি, এরকম হওয়া উচিত। আমরা অনেক সময় ওয়াকারের পদত্যাগ চাইবো, অপসারণ চাইবো, এটা উল্টাপাল্টা করলে এটা জনগণ হিসেবে আমরা চাইবো, কিন্তু উদ্দেশ্য হচ্ছে সঠিক লাইনে আনা। কারো পদত্যাগ চাওয়া হয় অধিকাংশ ক্ষেত্রে তাকে লাইনে আনার জন্য, পদত্যাগের উদ্দেশ্যে পদত্যাগ চাওয়া হয় না, এবং এটা প্রেশার ক্রিয়েটের একটা পদ্ধতি। গত 7 দিনে সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার 390, এবং এই বিবৃতিটা দিয়েছে আইএসপিআর, ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস, ইন্টার সার্ভিসেস। তো এই আইএসপিআর নিয়মিত এখন বিবৃতি দেয়। এত ঘন ঘন বিবৃতি আইএসপিআর আগে দিত না, এবং বিবৃতি দিয়ে কোথায় কোন অপরাধী ধরেছে, এবং সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে যে হাজার হাজার চাঁদাবাজদের তালিকা করা হয়েছে, সেনাবাহিনীর হাতে আছে, সেনাবাহিনী এদেরকে ধরবে, এদের বিরুদ্ধে অভিযান চালাবে। তো এই যে অভিযানগুলো বা এই যে আইএসপির যে বিবৃতির কথা আমি বললাম, যে 7 দিনে 390 জন গ্রেপ্তার, এটা সরকারকে সহযোগিতা, এবং এর মধ্য দিয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওয়াকারের সাথে একটা সুন্দর সমঝোতা হবে, যার মধ্য দিয়ে বাংলাদেশ হবে সিঙ্গাপুর। অভিনব নজিরবিহীন সমঝোতা হবে এবং ওয়াকারকে মহান বানানো হবে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় 7 দিনে
অভিযান চালিয়ে 390 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এটা আইএসপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারির সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় 22 মে থেকে 28 মে পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয় করে রাজধানীর দেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু যৌথ অভিযান পরিচালনা করে। এতে তালিকাভুক্ত সন্ত্রাসী, কিশোর গ্যাং, চোরা কারবারি, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী বিভিন্ন অপরাধী আছে এবং এই অপরাধীদের মধ্যে টপে বিএনপি। তো এই আরো বিভিন্ন অস্ত্র উদ্ধার, ককটেল উদ্ধার, নানান কিছু উদ্ধার করেছে, ডিটেলস এই আছে এবং সেনা টহল চলছে। আর আপনার সুব্রত বাহিনী গ্রেপ্তারের কথাও জানেন। এটা চমৎকার খবর, সরকারের সাথে মিউচুয়াল কোঅপারেশন।